এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কার্নোচক্র বা কার্নট সাইকেল। তো অ্যাকচুয়ালি এই বিষয় থেকে বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো এই বিষয়টা তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তো দেখো ফার্স্টে আমরা কার্নোচক্রের ডিফিনেশনটা পড়বো বা কার্নট সাইকেলের ডিফিনেশনটা আসলে কি। তো লক্ষ্য করো যে বিশেষ প্রক্রিয়ায় একটি আদর্শ তাপ ইঞ্জিন তথা কার্নো ইঞ্জিন কাজ করে অবিরাম শক্তি সরবরাহ করে আদি অবস্থায় ফিরে আসতে পারে তাকে কার্নোট চক্র বলা হয় বা কার্নট সাইকেল বলে। তো ডিফিনেশনটা তোমরা মুখস্থ রাখবো, অনেক সময় ক নম্বরে বলে যে কার্নোট চক্র কি। এটা থেকে আমাদের কিভাবে প্রশ্ন দিবে, এখান থেকে কি কি বের করতে বলবে, সবকিছু বের করে আমি তোমাদেরকে দেখাবো। তাহলে চলো লক্ষ্য করি। তাহলে লক্ষ্য করো ফার্স্টে আমরা একটা কার্নোট চক্র এঁকে ফেলি। দেখো তো দেখো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন কথা হচ্ছে কার্নো চক্রের এক্স অক্ষ বরাবর আয়তনকে রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ এদিকে থাকবে ভলিউম বা আয়তন, আর ওয়াই অক্ষ বরাবর প্রেসার বা চাপকে রিপ্রেজেন্ট করা হয়। তো এখন একটু লক্ষ্য করো কার্নো চক্রটা যদি আমরা একটু আঁকি। দেখো তাহলে লক্ষ্য করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। তো দেখো কার্নো চক্রটা আমরা একটু আঁকার চেষ্টা করছি। তো এখানে কার্নো চক্রের এই এ বিন্দুতে আমাদের প্রেসার থাকে হচ্ছে P1, আয়তন থাকে আমাদের V1। বি বিন্দুতে আমাদের প্রেসার থাকে P2, আয়তন থাকে V2, মাথায় রাখবো। আর সি বিন্দুতে আমাদের প্রেসার থাকে P3, আয়তন থাকে V3। আর ডি বিন্দুর ক্ষেত্রে আমাদের এখানে প্রেসার থাকবে P4, আয়তন থাকবে V4। এটা আমরা মাথায় রাখবো। আর এখান থেকে দেখো আমরা এটা এখান থেকে টেনে দিব, এখান থেকে এটাও টেনে দিব, এখান থেকে এটা টেনে দিব, এখান থেকে এটা টেনে দিব। এখন এ বি সি ডি, এটা ধরো আমরা ই দিলাম, এটা এফ দিলাম, আর এটা দিলাম জি, আর এটা দিলাম এইচ। ওকে, আমাদের কার্নট সাইকেল বা কার্নো চক্র আঁকা কমপ্লিট হয়ে গেল। এখন এই যে কার্নো চক্র, এটা কিন্তু কখনোই তোমাকে আঁকতে বলবে না, আসলে এটা এঁকে দেওয়া থাকে। চিত্রটা তোমার উদ্দীপক হিসাবে দিয়ে দেবে এবং এখান থেকে তোমাকে বিভিন্ন জিনিস স্যার বের করতে বলবে। এখান থেকে স্যার তোমাকে কি কি বের করতে বলবে সেটাই আমি এখন বের করে তোমাদেরকে দেখাবো। তাহলে চলো বিষয়টা লক্ষ্য করি। দেখো এখানে এই যে কার্নো চক্র, এখানে কিন্তু চারটা ধাপ আছে। কার্নো চক্রটা চারটা ধাপ দেখানো হয়, যার মধ্যে প্রথম ধাপটাকে বলা হয় এবি। এবি একটা ধাপ, তারপরে ধাপটাকে বলা হয় বিসি একটা ধাপ, তারপরে একটা ধাপ আছে সিডি, তারপর আরেকটা ধাপ আছে ডি এ ধাপ। তুমি ধরো এই এ বিন্দু থেকে কার্নো চক্রটা যদি কাজ শুরু করে, তাহলে পুরো চক্র ঘুরে কিন্তু আবার সে এই অবস্থানে কিন্তু ফিরে আসবে, অর্থাৎ যেখান থেকে কাজ শুরু করবে ঠিক সেখানে কিন্তু সে ব্যাক করবে, আদি অবস্থায় কিন্তু ফিরে আসতে পারবে আর কি। ঠিক আছে, এই জন্য বলা হয়েছে দেখো যে বিশেষ প্রক্রিয়ায় একটি আদর্শ তাপ ইঞ্জিন তথা কার্নো ইঞ্জিন কাজ করে অবিরাম শক্তি সরবরাহ করে আদি অবস্থানে ফিরে আসতে পারে, তাকেই কার্নো চক্র বা কার্নট সাইকেল বলে। তো এখন একটু লক্ষ্য করো এই যে কার্নট সাইকেলটা, এই কার্নট সাইকেলের এই যে এ বি রেখা, মাথায় রাখবা এই এ বি রেখাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন বৃদ্ধিকে নির্দেশ করে। অর্থাৎ আমরা যদি বলি দেখো এই এ বি রেখা, এই এ বি রেখা হচ্ছে সমষ্ণ, এই এ বি রেখা হচ্ছে সমষ্ণ, এবি রেখা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন বৃদ্ধি,
কে নির্দেশ করে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা মাথায় রাখবো যে এ বি রেখা সমষ্টিপ্রকে আয়তন বৃদ্ধিকে নির্দেশ করে। কেন তুমি একটু লক্ষ্য করো, দেখো এই এ ধরো এ দেখো আমরা কিন্তু এখানে y অক্ষ বরাবর কিন্তু চাপকে দিছি, দেখো এখানে কিন্তু চাপ কিন্তু সর্বোচ্চ। তাহলে এখানে যদি চাপ যদি সর্বোচ্চ হয়, দেখো এ থেকে যখন বি তে গেছি দেখো চাপ কিন্তু কিছুটা কমে গেছে, কারণ এখান থেকে চাপ কিন্তু এটা, এখন এখানে চাপ কমে গেছে, দেখো তখন কিন্তু আমাদের আয়তন কিন্তু বেড়ে গেছে, দেখো ভলিউমটা কিন্তু তখন এই পয়েন্টে, কারণ এটা হচ্ছে মূল বিন্দু, এদিকে যত যাব আয়তন বৃদ্ধি পাবে, আর এখান থেকে উপরের দিকে যত উঠবো আমাদের চাপ কিন্তু বাড়বে। তাহলে দেখো এটা হচ্ছে সর্বোচ্চ চাপ, তারপর এখানে কিন্তু আবার একটু চাপ কমে গেছে, তাহলে দেখো এখানে আয়তনটা ছিল কিন্তু সবচাইতে কম, তারপরে যখন এ থেকে বি তে গেছি তখন কিন্তু আমাদের চাপ হ্রাস পাইছে, ফলে আয়তন বৃদ্ধি পাইছে। এখানে কেন সমষ্ণ, আমি তোমাকে বলি এই রেখাটাকে সমষ্ণপ্রকে আয়তন বৃদ্ধিকে নির্দেশ করে, কারণ সমষ্ণপ্রকে এই কারণে বলা হয়, সমষ্ণপ্রক্রিয়ার ক্ষেত্রে বয়েলের সূত্র কিন্তু মানে বয়েলের সূত্র। আর এখানে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, এখানে কিন্তু দেখো এটা আমাদের এখানে তাপমাত্রা T1 থাকে, আর এখানে তাপমাত্রাটা থাকে হচ্ছে আমাদের T2। এখন তাহলে দেখো এ বি রেখা সমষ্ণপ্রকে আয়তন বৃদ্ধিকে নির্দেশ করে। তাহলে এক্ষেত্রে যদি আমরা কৃত কাজ হিসাব করতে চাই, অর্থাৎ এ থেকে আমরা যখন এ থেকে বি তে আসবো আমাকে কতটুকু কাজ করতে হবে, সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমাদের কৃত কাজ, এক্ষেত্রে যদি আমরা বলি আমাদের কৃত কাজ, তাহলে কৃত কাজ ধরো ডাব্লিউ দিয়ে আমরা এ বি লিখলাম, এই ক্ষেত্রে আমাদের কৃত কাজ হবে ইন্টিগ্রেশন সাইন দিতে হবে। দেখো আমাদের আয়তন কিন্তু প্রথমে ছিল V1 থেকে আমরা গেছি কোথায় V2, তাহলে V1 থেকে V2, আর এখানে P ইনটু ডিভি, আমরা জানি কৃত কাজ কিন্তু P ইনটু ডিভি। এখন P হচ্ছে প্রেসার, যেমন আমি তোমাকে যদি বলি দেখো এই যে এখান থেকে এখানে টানলে আমরা চাপ পাবো, আবার এখান থেকে এখানে টানলেও কিন্তু আমরা একটা চাপ পাবো, এই দুইটা চাপের ডিফারেন্স যেটা হবে সেটা হবে P, আর আয়তন এই বিন্দু আর এই বিন্দু এই দুইটা ডিফারেন্স যেটা হবে সেটা হবে ডিভি। এটা বসাইলে তুমি কিন্তু কৃত কাজ কিন্তু বের করতে পারবা, অর্থাৎ এ থেকে বি তে গেলে। আর এটা আমাদের সমষ্ণপ্রকে আয়তন বৃদ্ধিকে নির্দেশ করে। অথবা তুমি কিন্তু আরেকটা ভাবে এখানে কৃত কাজ বের করতে পারো, সেটা হচ্ছে দেখো আমার যখন এই এ থেকে বি তে প্রবেশ করছে, ঠিক আছে, তখন তোমার ক্ষেত্রফল কতটুকু হয়েছে যদি আমি হিসাব করি, দেখো এ ই তারপরে জি বি, অর্থাৎ এখান থেকে আমরা পাবো এ ই জি বি, অর্থাৎ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, ফলের সমান। তা আমার মনে হয় তোমরা এই অংশটা কিন্তু বুঝতে পেরেছো। এবার আসো আমরা বিসি রেখার দিকে যাই। বিসি রেখাটা আমাদের কি নির্দেশ করে, তাহলে লক্ষ্য করো বিসি রেখাটাকে বলা হয় তোমার রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় আয়তন বৃদ্ধিকে নির্দেশ করে। তাহলে লক্ষ্য করো বিসি রেখা বিসি রেখাটা আমাদের রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় আয়তন বৃদ্ধিকে নির্দেশ করে। তাহলে দেখো আমরা মাথায় রাখবো যে এই বিসি রেখাটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন বৃদ্ধিকে নির্দেশ করে। দেখো আমার যখন এখানে ছিল তখন দেখো যখন বি থেকে সি তে আসছে, বি থেকে যখন সি তে আসছে তখন দেখো প্রথম আয়তন ছিল জি তে, তারপরে সি বিন্দুর আয়তন, সি বিন্দুর জন্য আয়তন হয়েছে কিন্তু এইচ, তার মানে এখানে যাওয়া মানে আয়তন কিন্তু বেড়ে যাওয়া, তাহলে আয়তন বাড়ছে। তাহলে এক্ষেত্রে কৃত কাজ কত, ধরো এক্ষেত্রে যদি আমরা বলি কৃত কাজ, তাহলে এক্ষেত্রে আমরা কৃত কাজ কিভাবে বের করবো, তাহলে এক্ষেত্রে কৃত কাজ ধরো ডাব্লিউ দিয়ে বিসি, তাহলে এটা হবে ইন্টিগ্রেশন সাইন দিবে, দেওয়ার পরে এখান থেকে দেখো আমাদের প্রথমে আয়তন ছিল কিন্তু V2, তাহলে এখানে আমরা বসাবো V2, তারপর আয়তন হয়েছে কত V3, তাহলে এখানে হবে V3, আর এখানে P ইনটু ডিভি। আমার মনে এটা বুঝতে পারছো। এটা না ধরেও আমরা ক্ষেত্রফল দিয়েও আয়তনটা বের করতে পারি। যদি ক্ষেত্রফল হিসাব করি তাহলে দেখো আমাদের এখান থেকে ক্ষেত্রফল কতটুকু হয়েছে, সেটা হচ্ছে BCHG, তাহলে দেখো BCHG, ঠিক আছে, ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে দেখছো তার মানে বিসি এর ক্ষেত্রে আমরা কৃত কাজটা
এভাবে বের করতে পারবো BCHG ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, এভাবে বের করতে পারবো। এরপরে যদি আমরা লক্ষ্য করি, দেখো আমাদের CD রেখা, তাহলে লক্ষ্য করো CD রেখা, এই CD রেখাটা আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন সংকোচনকে নির্দেশ করে। দেখো কেন, দেখো এই বিন্দুতে আমাদের আয়তন কিন্তু এইছে, কিন্তু যখন D তে আসছে তখন আমাদের দেখো আয়তন কিন্তু এই বিন্দুতে আসছে, তার মানে আয়তন কমে গেছে। এই জন্য CD রেখাটাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন সংকোচনকে নির্দেশ করে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি কৃতকাজ ধরো W দিয়ে যদি CD হিসাব করি, তাহলে কিন্তু আমাদের হবে তোমার ইন্টিগ্রেশন সাইন দিবে। দেখো আমাদের এখানে ছিল হচ্ছে V3, তাহলে এখানে V3 হবে লোয়ার লিমিট, আর এখানে আমাদের V4, আর এখানে হবে P ইনটু DV। এখন আমি যদি ক্ষেত্রফল হিসাব করি, তাহলে আমাদের কৃতকাজটা কত হবে? ক্ষেত্রফল হিসাব করলে আমাদের কৃতকাজটা হবে দেখো CDF, CDF H, তাহলে এখানে কৃতকাজটা হবে CDF FH। এই ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে কৃতকাজটা। ঠিক অনুরূপভাবে দেখো আমরা যদি বলি D থেকে A, মানে DA, এই DA রেখাটা নির্দেশ করে হচ্ছে রুদ্ধতাপে প্রক্রিয়ায় আয়তন সংকোচনকে নির্দেশ করে। এক্ষেত্রে কৃতকাজ ধরো W দিয়ে DA, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন সাইন, এখানে হবে V4 আর এখানে হবে V1, P ইনটু DV বসিয়ে দেব। আর এটা ক্ষেত্রফল দেখো আমাদের AEFD, AEFD ক্ষেত্রের ক্ষেত্রফলের কিন্তু সমান। এখন আমাকে দেখো আমি প্রত্যেকটা ধাপের জন্য কিন্তু কৃতকাজ বের করলাম। এখন পূর্ণ চক্রের জন্য কৃতকাজটা আমরা কিভাবে হিসাব করব? দেখো আমি AB অংশের জন্য কৃতকাজ বের করেছিলাম, সেটা ছিল আমরা ধরে নিলাম যে আমাদের পূর্ণ চক্রের জন্য কৃতকাজ হচ্ছে W, তাহলে এই W সমান হবে দেখো এই AB অংশের কৃতকাজ W দিয়ে AB প্লাস এই BC অংশের কৃতকাজ ছিল W দিয়ে BC। এরপরে আমরা যদি বলি এই অংশের অর্থাৎ CD অংশের কৃতকাজ, দেখো তাহলে এখন কথা হচ্ছে যে CD অংশের কৃতকাজটা কিন্তু হবে প্লাস দিয়ে এখানে W দিয়ে CD। এখন এখানে একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে দেখো এইটা ছিল সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন বৃদ্ধিকে নির্দেশ করছিল, বাট এটা সমষ্ণ প্রক্রিয়ায় সিডিটা সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন সংকোচনকে নির্দেশ করে, অর্থাৎ দুইটা বিপরীত। তাহলে এই জায়গায় WAB যদি পজিটিভ হয় তাহলে WCDটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে তোমাকে কিন্তু এখানে নেগেটিভ সাইন দিয়ে লিখতে হবে। এরপরে দেখো আমি যদি ডি অংশের কাজটা বলি, তাহলে এখানে প্লাস দিয়ে W দিয়ে DA। এখন কথা হচ্ছে দেখো এইটা ছিল BC, এটা ছিল হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আয়তন বৃদ্ধি, কিন্তু D এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আয়তন সংকোচন। তাহলে এখানে আমাদের যদি WBC টা পজিটিভ হয় তাহলে WDA টা কিন্তু নেগেটিভ হবে, তাহলে এখানে মাইনাস সাইন দিতে হবে। তাহলে লাস্ট আমরা ইকুয়েশনটা পাবো দেখো WAB প্লাস WBC মাইনাস WCD মাইনাস WDA। তো এই ছিল আমাদের পূর্ণ চক্রের জন্য কৃত কাজ হিসাব। তো তুমি এই সূত্রটা মাথায় রাখলেই পূর্ণ চক্রের জন্য কৃত কাজ হিসাব করতে পারবে। আমার মনে হয় এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। সো এটাও একটা ম্যাথ ফর্মুলা, এটা মাথায় রাখবা।